মা যখন বললেন যে আমার বিয়ে হবে আমার খালাতো বোনের সাথে, সে কথা শুনেই আমি ভয়ে বাসে করে কক্সবাজার চলে আসলাম। এখানে একটি হোটেলে উঠেছি নিজেকে লুকিয়ে রাখার জন্য। আমাকে পেলেই মা খালা মিলিয়ে বিয়ে দিয়ে দিবে, তাই কয়েকদিন লুকিয়ে থাকি। যখন সুরভির বিয়ে হয়ে যাবে তখন আমি আবার বাড়ি চলে যাব। হ্যাঁ, সুরভি আমার খালাতো বোনের নাম। এবার ক্লাস 10-এ উঠেছে, আর তাকে বিয়ে দিয়ে আমার ঘাড়ে চাপানোর প্ল্যান করেছে আমার মা আর খালা। হোটেল রুমে ঘুমিয়েছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দে তড়াক করে উঠে। দরজা খুলতে দেখি একটা ফুলের তোড়া হাতে কে যেন দাঁড়িয়ে আছে। ফুলটার গন্ধ নিতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমার হাত পা বাঁধা, আমাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি আমাকে কিডন্যাপ করা হয়েছে? গাড়ি যে চালাচ্ছে সে রাকিব, আমার বন্ধু। দোস্ত, টেনশন করিস না। লাইফে একবার না একবার তো বিয়ে করতেই হবে। বিয়ে থেকে পালালে হবে? আমাদের ধর্মে তো বিয়ে করা ফরজ। তাহলে তুই পালিয়ে বেড়াচ্ছিস কেন? তুই কিভাবে জানলি যে আমি কক্সবাজারের হোটেলে আছি? তোকে কে খবর দিল? আরে বেটা, এখন ইন্টারনেটের যুগ। তুই নিজেই তোর কক্সবাজারের ছবি তুলে ফেসবুকে দিয়েছিস। ছবির নিচে লোকেশন দেওয়া ছিল, তাই তোকে খুঁজে বের করতে অসুবিধা হয়নি। শালা, নিজের ভুলের জন্য নিজেকেই থাপড়াতে মন চাই। তুই আমার গালে একটা থাপ্পড় দে। তোকে আগে বাসায় নিয়ে যাই, তারপর তোর বিয়ে দিব। তখন আমাদের থাপড়ানোর দরকার পড়বে না। তোর বই তোকে থাপড়ায়া ঠিক করে ফেলবে। এখন বল, ঘর থেকে পালিয়ে গেলি কেন? আমার কষ্টের কথা কি বলবো। আমার যে রোগ, বিয়ে করতে ভয় লাগে। ইন্টারনেটে এই রোগ নিয়ে সার্চ করেছি। এটাকে বলা হয় গ্যামোফোবিয়া। এটা গ্রিক শব্দ। গ্র্যামো মানে বিয়ে, আর ফোবিয়া মানে ভয়। তুই বিয়ে করতে ভয় পাচ্ছিস কেন? এটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। জানতে হবে অতীতের ছোটবেলার কথা। জানতে হবে আমার আর সুরভির কাহিনী। ঢাকায় যেতে এখনো 6 ঘন্টা লাগবে। তুই তোর কাহিনী বল, আমি শুনছি আর গাড়ি চালাচ্ছি। আগে আমার হাতের বাঁধন খুলে আমাকে মুক্ত কর, তারপর আমাকে একটা সিগারেট দে। সিগারেট টানতে টানতে গল্প বলি। রাকিব আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর আমাকে একটা সিগারেট দিল। এখন আমি গাড়ির পেছন সিট থেকে উঠে বসেছি সামনের সিটে রাকিবের পাশে। সিগারেটে টান দিয়ে আমি গল্প বলা শুরু করলাম। যখন আমার বয়স 10, তখন সুরভির জন্ম হয়। ওকে যখন প্রথমবার কোলে নেই, তখনই আমার শার্ট ভিজিয়ে দেয়। ওর জন্মের প্রথম দিন থেকেই আমার সাথে শত্রুতা শুরু হয়ে গেল। আমি ওকে দেখতে পারি না। বয়স বাড়ার সাথে সাথে ওর যখন 5 বছর, তখন দেখি আমার আম্মুকে আম্মু ডাকছে। মেজাজ গরম হয়ে গেল। এই মেয়ে আমাকে একটুও ভালো থাকতে দেয়নি। এখানে আমি তোর বিষয়টা বুঝতে পারলাম না। সুরভিকে তুই অপছন্দ করিস কেন? তা এখনো আমার কাছে ক্লিয়ার না। তাহলে আমার ফ্ল্যাশব্যাকে যাই। যখন সুরভির বয়স 10, তখন আমাকে ভাইয়া না ডেকে ডাকতো জামাই জামাই বলে। খালা আম্মু কিছু বলতো না, দুজনেই মজা পেত। আমি রেগে যেতাম, মন চাইতো থাপ্পড় দেই। তাহলে ছোটবেলায় থেকে সুরভি তোকে পছন্দ করতো? তাহলে তো ভালোই হলো। এখন তাহলে বিয়েটা করে ফেল। দোস্ত, অনেক দিন ধরে পোলাও কোরমা খাই না। তুই আছিস তোর চিন্তায়, এদিকে আমি নিজের চিন্তায় বাঁচি না। সুরভিকে বিয়ে করা মানে নিজের গলায় ফাঁসি দেওয়া, একই হিসাব। তারপর বল, সুরভি ছোটবেলায় আর কি করতো? একবার গিয়েছিলাম ওদের বাসায়, তখন ওর বয়স 6। আমি ওর জন্য চকলেট নিয়ে যাইনি বলে আমাকে কিল ঘুষি দিতে শুরু করলো। আমি পড়লাম বিপদে। খালাখালু দেখি মজা পেয়ে হাসছেন। বিপদ থেকে রক্ষা করলো খালাতো ভাই সিজান। ও এসে সুরভির গালে একটা চড় দিল। সিজান আবার আমার খুব ভক্ত, আমার কথাই উঠে বসে। আমার সাথে কেউ বেয়াদবি করলে সেটা মেনে নিতে পারে না, তা ওর বোনই হোক না কেন। তোর কথার সুরভির সাথে বর্তমানে সুরভির কোনো মিল নেই। আকাশ পাতাল তফাৎ। মানে? তুই সুরভিকে কত বছর ধরে দেখিস না? মানে কত বছর হলো তুই ওদের বাসায় যাস না? প্রায় 5 কি 6 বছর হবে। আমার আবার কারো বাসায় যেতে ভালো লাগে না। আর ওরা তো গ্রামে থাকে, গ্রামে গেলে নেট প্রবলেম দেয়, এজন্য যাই না। এই 5 বছরে সুরভি অনেক পরিবর্তন হয়েছে।
আগের মতো রাগী না, এখন খুবই শান্তশিষ্ট আর ভদ্র। চোখে কাজল দেওয়া মায়াবতী মেয়ে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। তুই ওদের বাসায় গেলি কখন? 2 দিন আগে আমি আর আন্টি, মানে তোর আম্মা মিলে গিয়েছিলাম সুরভিকে দেখতে। সেখানেই বিয়ের কথা ঠিক করা হয়েছে। আগামীকালই তোর বিয়ে। আমি তাদের বলেছি জামাই কোথায় পালিয়েছে আমি জানি, আর আমি তাকে ধরে নিয়ে আসব। এত তাড়াহুড়া করার কি ছিল? আগামীকাল বিয়ে মানে কি? আমি তো এখনো বিয়ের শপিংই করলাম না। আমার শরীরের মাপ দিয়ে তোর শপিং করা হয়েছে, কারণ তোর আর আমার শরীর প্রায় একই মাপের। এজন্যই তো তুই আমার জামা কাপড় নিয়ে আর ফেরত দিস না। কালো শার্টটা ফেরত দিয়ে যাস। ওটা তুই ভুলে যা, কোনো দিনও পাবি না। আমি জানি রাকিব অনেক ধনী ঘরের ছেলে, তবুও ও বন্ধুদের জামা কাপড় নেয় ভালোবেসে, সেগুলো পরতে ভালোবাসে। আর রাকিব হচ্ছে সেই রকম ছেলে যাকে বিপদে পাশে পাওয়া যায়। একবার রাতে বাসায় ফেরার সময় শুরু হলো বৃষ্টি। আমি রাকিবকে কল করতে দেখি ও ছাতা নিয়ে চলে এসেছে। এরকম বন্ধু পাওয়া এক ধরনের ভাগ্যের ব্যাপার। আজ আমার আর সুরভির বিয়ে। রাকিব আমাকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিল। রাকিব বন্ধু হলেও ও হচ্ছে আমার ভাইয়ের মতো, সবসময় সাহায্য করে। রাকিব আমাকে বিয়ের পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। দোস্ত, বিয়ের পর ভাবিকে পেয়ে আমাদের আবার ভুলে যাস না। ধুর, আমি কি 8-10টা বন্ধুর মতো যে বউ পেলে বন্ধুদের ভুলে যাব? বউ 2 দিনের, আজকে ভালো লাগলো না, কালকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু বন্ধুত্ব আজীবনের। তুই যদি সুরভিকে ডিভোর্স দিয়ে দিস, তাহলে তখন ওকে আমি বিয়ে করে নিব। শালা হারামি কোথাকার, যা ভাগ এখান থেকে। এখান থেকে ভাগলে তোকে পাঞ্জাবি পরিয়ে দিবে কে? রাত 10টা, আমি, আম্মু ও রাকিব বিয়েবাড়িতে উপস্থিত হলাম। গ্রামের বিয়ে যেমন হয়, একদম নীরবতা, কোনো গান বাজনা নেই। তারা নাকি ধার্মিকভাবে বিয়ে দিবে, তাই গান বাজনার ব্যবস্থা করে নাই। এমনকি গেট ধরে যে টাকা তুলবে সেটাও করে নাই। আমি তো আগেই বিয়ে করতে চাচ্ছিলাম না, এখন এসব দেখে মন চাইছে এখনই চলে যাই। আমি বিয়ে করব না, আমি চলে গেলাম। তুই আম্মুকে নিয়ে বাসায় আয়। দোস্ত, পাগলামি করিস না। তোর খালারা আগে নাকি বড়লোক ছিল, এখন গরিব হয়ে গেছে, তাই এত কম বয়সী মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে। কথাটা শুনে অবাক হলাম। খালারা গরিব হলেন কিভাবে? তা আমি জানতাম না। ওনারা যখন বড়লোক ছিল তখন আমরা ছিলাম গরিব। আমার যখন 5 বছর তখন বাবা মারা যান। উনি প্রচুর পরিমাণ ধূমপান করতেন, তাই ওনার ক্যান্সার ধরা পড়ে। আর যখন তিনি মারা যান তখন আফসোস নিয়ে মারা যান যে ওনার কাছে এখন পরিবার, ভালোবাসার মানুষ সব আছে, কিন্তু উনি থাকবেন না। তারপর আম্মুই আমাকে একা মানুষ করান। পড়াশোনা বেশি করতে পারেনি, মাত্র 8ম শ্রেণীতে ওঠার পরেই আমাকে কাজে দিয়ে দেওয়া হলো। অল্প বয়স থেকেই আমি শিখতে লাগলাম কাপড়ের ব্যবসা। একসময় আম্মু ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে ইসলামপুরে দোকান নিয়ে দিলেন, আর সেখান থেকেই নিজের জীবনের মোড় ঘুরে গেল। আমাদের আর ফিরে তাকাতে হয়নি। এখন আমার নিজের 3টা দোকান। যখন আমরা অসহায় ছিলাম তখন খালা আমাদের সাহায্য করেননি, তাই যখন এটা জানতে পারলাম যে আম্মু অনেক কষ্টে দর্জির কাজ করে আমাকে মানুষ করেছেন, আমার বন্ধুবান্ধব, পরিবার কেউ আমাদের সাহায্য করেনি। আজ যখন আমি প্রতিষ্ঠিত, তখনই খালা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। এসব রাজনৈতিক চাল আমি আগেই বুঝতে পেরেছি। আম্মু কষ্ট পাবে বলে ওনাকে কিছু বুঝতে দেয়নি। অবশেষে একটা কাজী ডেকে এনে আমাদের বিয়ে দেওয়া হলো। আমি চাইলে ঢাকায় কমিউনিটি সেন্টারে নিয়ে বিয়ের আয়োজন করতে পারতাম, কিন্তু করিনি, কারণ এই বিয়েতে আমার মত ছিল না। এখন আমার আর সুরভির বাসরাত হবে। প্রায় সব ছেলেরাই এই রাতের জন্য অপেক্ষা করে। আমি অপেক্ষা করছি কখন ঘুমাবো। ঘরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল রাকিব। ঘরে ঢুকেই দেখি সুরভি লাল শাড়ি পরে খাটের ওপর বসে আছে। আমি কোনো কথা বললাম না, সোজা গিয়ে শুয়ে পড়লাম খাটে। দেখুন, আমি খুব ক্লান্ত, আজ কোনো কথা বলতে পারবো না, আর আপনি জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ুন। আমার খুব ঘুম পাচ্ছে, আর দয়া করে আমার থেকে 1 হাত দূরে ঘুমাবেন। আমার ঘুম খুব পাতলা, কারো শরীরের সাথে শরীর লাগলে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার আর সুরভির মাঝে একটা কোলবালিশ রাখলাম। এই মেয়েকে আমি ছোটবেলা থেকেই দেখতে পারি না, এখন ওকে কষ্ট দিয়ে ভালো লাগছে। আপনি যা বলবেন আমি তা মেনে নিব। ও
উঠুন বলছি, এখন গল্প করব আমরা। আপনি যদি এখন ঘুমান তাহলে আমি আপনার উপর ঠান্ডা পানি মারবো। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। মনে মনে বললাম, আল্লাহ, এ কোন মুসিবতে পড়লাম, আমাকে উদ্ধার করো। বিয়ের প্রথম রাতেই যদি পানি মারে স্বামীকে, তাহলে শেষ রাতে মনে হয় গলা টিপে মারবে। কি কথা কানে যাচ্ছে না আপনার? উঠতে বলছি, উঠবেন নাকি লাথি মেরে খাট থেকে ফেলে দিব? লাথি খাওয়ার ভয়ে আমি তড়াৎ করে উঠে বসলাম। মানুষ নাকি বইয়ের কথায় উঠবস করে, এখন আমারও একই দশা হয়েছে। তাই বিয়ে করার আগে সাবধান হও যুবক। এই তো গুড, আমার লক্ষ্মীর স্বামীটা। এবার আমি আপনাকে আমার প্রেমের গল্প বলবো, আপনি জেনে খুশি হবেন। আপনার বউ জীবনে 40টারও বেশি প্রেম করেছে, কিন্তু শেষবারের প্রেমটা রিয়েল ছিল, আর তখনই আপনি আমাকে বিয়ে করে ফেললেন। দেখেন, আমি প্রেমের গল্প শুনতে ভালো লাগে না আমার। আপনি 40টা কেন, 100টা প্রেম করলেও আমার কিছু আসে যায় না। করতেই পারেন, স্বাভাবিক। তা আপনি কয়টা প্রেম করেছেন জীবনে? আমি সরল মনে উত্তর দিলাম, বেশি না, 2টা। একটা ছিল 12 ভাতারি, আর একটা ছিল লোভী মেয়ে। সুরভি রাগী চোখে তাকিয়ে আছে। আসলে আমি আপনাকে পরীক্ষা করলাম যে আপনি প্রেম করছেন না। আমি আমার লাইফে একটাও প্রেম করিনি, সব ছেলেকে রিজেক্ট করে দিয়েছি নিজের হবু বরের জন্য। আর আপনি দুইটা প্রেম করেছেন? এত ওভার রিয়াক্ট করার কি আছে? এটা কি কোনো নাটক হচ্ছে? এখন আসল কথায় আসি। এই বিয়েতে আমার মত ছিল না। আম্মুর কথাই বিয়ে করেছি। তুমি থাকবে তোমার মতো, আমি আমার মতো, ঠিক আছে? না, ঠিক নেই, কোনো কিচ্ছু ঠিক নেই। শাশুড়ি মা আমাকে বিয়ের আগেই এসব বলেছেন। আপনি যে কেমন তা আমি ছোটবেলা থেকেই জানি। ভালোবাসেন ঠিকই, কিন্তু মনের কথা বলতে পারেন না। তুমি দেখি বাচাল মেয়ে, অনার্গল কথা বলে যাচ্ছ। এখন চুপ করে ঘুমাও। আপনি আমাকে বাচাল বললেন? এখন কিন্তু আমি কেঁদে ফেলবো, আর আমি একবার কাঁদলে আমাকে কেউ থামাতে পারে না। আমাকে সরি বলুন, না হলে আমি এখনই হাউমাউ করে কাঁদবো। এই বাচ্চা মেয়েকে নিয়ে ভালো একটা ভেজালে পড়লাম। এই মেয়ে আছে কল্পনার জগতে, বাস্তবে সংসার কি তা বুঝবে 2 দিন পর। সুরভির মতো 15 বয়সের মেয়েরা ভাবে সংসার মানে সারাদিন স্বামীর ভালোবাসা আর ভালোবাসা, কিন্তু বাস্তবে স্বামী কখনো প্রেমিক হতে পারে না। দুজন মানুষ একসাথে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়, তখন তারা চায় ডিভোর্স। এমন কি কোনো মেয়ে আছে যাকে দেখলে মনে হবে এর সাথে আজীবন কাটিয়ে দেই? কি ভাবতেছেন এতক্ষণ ধরে? নিশ্চয়ই কোনো মেয়ের কথা, তাই না? দেখো, এসব ন্যাকামি আমার ভালো লাগে না। এমন ন্যাকামি করে কথা বলবা না। ভাইয়া, আমি আপনার বুকে ঘুমাবো, আপনি আমার মাথার চুলে বিলি কেটে দিবেন, আর আমরা এভাবেই রাত কাটাবো। যখন বৃষ্টি হবে তখন আমরা একসাথে ভিজবো। ভেজা শেষে আপনি একটা চেয়ারে বসবেন, আমি বসবো আপনার হাঁটুতে। তারপর একটা মগে আমরা কফি খাবো আর বৃষ্টি দেখবো। দেখো সুরভি, ভালোবাসা কি আমি তা জানি না। আমি আমার লাইফে কখনো ভালোবাসা পাইনি, তাই আমার কাছ থেকে ভালোবাসা আশা করো না। সকালে ঘুম থেকে উঠে দেখি কফি হাতে দাঁড়িয়ে আছে সুরভি। এই নেন, আপনার জন্য কফি বানিয়ে আনলাম। মায়ের কাছ থেকে জেনেছি আপনার কফি খুব পছন্দ। আমি ঘুম থেকে উঠে কফি খাই না। আমি প্রথমে একটা সিগারেট খাই, তারপর নাস্তা করে কফি খাই। দাও, আমার সিগারেটের প্যাকেটটা দাও। সিগারেটের প্যাকেট আমি টয়লেটে ফেলে দিয়েছি। এখন থেকে আপনাকে আমি আর সিগারেট খেতে দিব না। খালু মারা গেলেন এই সিগারেটের কারণে, আপনিও তো একই ভুল করবেন। দেখো, আমার লাইফ, আমার যা ইচ্ছা করব। তুমি এসব বলার কে? আমি তোমাকে বউ মানি না, কখনো মানবও না। সুরভির চোখের কোণা ভিজে উঠেছে, আমি লক্ষ্য করলাম। ভালোই হয়েছে, সবসময় আমাকে বিরক্ত করে, উচিত শিক্ষা হয়েছে। 20 দিন পর প্রতিদিন সুরভি ঘুম থেকে উঠেই দেখতাম কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমার বকা খেত। আমি ওকে একদমই দেখতে পারি না। আমি তখন আয়নায় দাঁড়িয়ে তৈরি হচ্ছিলাম দোকানে যাওয়ার জন্য। দেখলাম বেল্ট নেই। আমি চেঁচিয়ে উঠলাম, সুরভি, সুরভি, আমার বেল্ট কই? বেল্ট ছাড়া কি আমি বাইরে যাব? একটা জিনিসও ঘরে ঠিক মতো ঠিক জায়গায় পাই না। সুরভি বেল্ট হাতে দাঁড়িয়ে আছে, আমার কাছে এসে আমাকে বেল্ট পরিয়ে দিল। নিজের জিনিস নিজেকে যত্ন নিতে হয়,
যখন হারিয়ে যাবে তখন বুঝেন যে বেল্টের আসল মূল্য। যখন থাকে তখন তো বুঝেন না। হয়েছে, তোমাকে আর জ্ঞানী জ্ঞানী কথা বলতে হবে না, আমার চোখের সামনে থেকে যাও। সুরভি চলে গেল। এবারও আমি তার চোখে অশ্রু দেখলাম। পরের দিন সকালে দেখি কফি হাতে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি তার হাত থেকে কফি নিলাম। সে ভাবলো আমি খাবো, তাই সে হেসে ফেলল। তারপর কফিটা ফেলে দিলাম জানালা দিয়ে। গতকাল দোকানে চুরি করে আমার এক কর্মচারী পালিয়ে গেছে, তাই আজ আমার মন মেজাজ খুব খারাপ। খাবার খেতে বসে দেখি ডিমে লবণ বেশি আর রুটি ঠিকমতো ভাজা হয়নি, পুড়ে কালো হয়ে গেছে। সুরভি, সুরভি! সুরভি আমার সামনে আসলো। এটা কি রুটি নাকি অন্য কিছু? একটা কাজও ঠিকমতো করতে পারো না তুমি? তোমাকে দিয়ে আমার কিছু হবে না। কথাটা বলে রুটি ও ভাজি ছুঁড়ে মারলাম সুরভির মুখে। বেচারি অপমানে চুপ হয়ে আছে। তার চোখ ছলছল করছে, কিন্তু কোনো কথা বলছে না। ডিমে লবণ এত বেশি কেন? ডিম অমলেট করেছ, লবণ কতটুকু দেয় তাও জানো না? আসলে আমার বাবা মায়ের বাসায় আমাকে রান্না করতে দিত না, আর আমি কখনো রান্না বান্না করিনি। ঠাস করে একটা থাপ্পড় দিলাম সুরভির গালে। বড়লোকি দেখাও আমাকে? তোমার এসব বড়লোকি কথাবার্তা এখানে চলবে না। ঠিকমতো রান্না করতে পারলে থাকবে, না হলে চলে যাবে। রাত 10টা, বাসায় ফিরলাম। আজ খুব টায়ার্ড লাগছে। টাকাটা যে চুরি করে পালিয়েছিল তাকে র্যাব ধরে ফেলেছে। বেচারাকে রিমান্ডে দেওয়া হয়েছে। বাসায় এসে দেখি ঘর কেমন ফাঁকা ফাঁকা। মা শুয়ে আছেন ওনার বিছানায়। আজকাল উনি সারাদিন শুয়ে থাকেন, ওনার শরীরটাও ভালো না। আমি বসলাম মায়ের পাশে। মা, সুরভি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। তুই মেয়েটাকে এত অবহেলা, এত অপমান করেছিস যে মেয়েটা সহ্য করতে না পেরে চলে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। কথাটা বলে চলে আসলাম নিজের ঘরে। আজ কেন জানি ঘুম আসছে না। বুকের ভেতর চাপ অনুভব করছি। কেমন যেন হাহাকার, কি একটা নেই, কি একটা নেই। আমি কেমন জানি সুরভির না থাকার অভাবটা বুঝতে পারছি। সকালে ঘুম থেকে উঠলাম, কিন্তু আজ আর কেউ কফি হাতে দাঁড়িয়ে নেই। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। এসবের মানে কি? যখন আয়নার সামনে দাঁড়িয়ে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন দেখি চিরুনি নেই। আমি চেঁচিয়ে উঠলাম, সুরভি, চিরুনি কোথায়? কোনো উত্তর পেলাম না, কারণ সুরভি তো নেই। সে চলে গেছে তার বাবার বাড়ি। খাবার টেবিলে খেতে বসে দেখি আলু ভাজিতে লবণ হয়নি। সুরভি, ভাজিতে লবণ দাওনি কেন? মা নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। সুরভি তো নেই, আজ খাবার আমি বানিয়েছি। সমস্যা নেই মা, আমি এমনিতেও লবণ কম খাই। তুই সবসময় মেয়েটার পেছনে লেগে থাকতি, মেয়েটাকে সবসময় বকাঝকা করতি। আজ দেখ সে নেই, কিন্তু তবুও সে তোর মনের কোথাও যেন আছে। রাতে বাসায় ফিরলাম তাড়াতাড়ি। কেন জানি কাজে মন বসছে না। কি যেন নেই, কি যেন নেই। হঠাৎ এরকম হচ্ছে কেন আমার? বাসায় এসে আম্মুর রুমে গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু শুয়ে আছেন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার উচিত হয়নি ওর সাথে এমন ব্যবহার করা। এখন আমি কি করব মা? তুই ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আয়। ও যে শুধু তোর একার যত্ন করতো তা না, আমারও ওষুধপত্র টাইমে টাইমে দিত। সুরভি যদি ফিরে না আসে তখন আমি কি করব? তখন তুই ওকে জোর করে ফিরিয়ে নিয়ে আসবি, পারবি না? অবশ্যই পারবো মা। পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আবদুল্লাপুর থেকে মিষ্টি কিনে আমরা চললাম আরও ভেতরে। গাড়ি এসে থামলো তাদের উঠানে। আমি ঘরে ঢুকে খালাখালুকে পায়ে ধরে সালাম করলাম। তারপর বললাম, সুরভি কোথায়? তারা উত্তর দিল যে বাড়ির পেছনের বাগানে সে বসে আছে। আমি দৌড়ে সেখানে পৌঁছালাম। সুরভি বসে আছে গাছের নিচে, তার কানে হেডফোন। আমি তার সামনে যেতেই আমার হার্টবিট বেড়ে গেল। সুরভি আমাকে দেখে উঠে দাঁড়ালো, কানের থেকে হেডফোন খুললো, তারপর দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমাকে ক্ষমা করে দাও সুরভি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাকে ছাড়া এই কয়দিন আমার একা থাকতে খুব কষ্ট হয়েছে। আমি বুঝি খুব সুখে ছিলাম? আমার নিজেরও এখানে ভালো লাগেনি। নিজের বাপের বাড়ি, এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু এখন তোমাকে ছাড়া আমি এখানে সত্যিই খুব একা। আমি তোমাকে ভালোবাসি সুরভি,
যতই ঝগড়া বাধা বিপত্তি আসুক, প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না। প্রমিস করছি কখনো ছেড়ে যাব না, কিন্তু তুমিই তো সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করতে। আমার দোষ কি বলো? আমি তো তোমার সাহায্য করে তোমাকে একটু ভালো রাখতে চেয়েছি মাত্র। সরি, আমার ভুল হয়ে গেছে। বাড়ি চলো, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে শুধু আমাকে ভালোবাসবা, ঠিক আছে? মনে থাকবে তো? ওকে, মনে থাকবে। তারপর আমি আর সুরভি একে অপরের হাত ধরে বসে আছি গাড়িতে। আমাদের গাড়ি ছুটে চলেছে, আর আমরাও ছুটে চলেছি ভবিষ্যতের দিকে, ভালো দিনগুলোর দিকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।